ইউক্রেন যুদ্ধের ধোঁয়া, ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তার ভেতরে দাঁড়িয়ে আজকের বিশ্বের অন্যতম আলোচিত নাম ভলোদিমির জেলেনস্কি। একসময় তিনি ছিলেন টেলিভিশন পর্দার হাসির মুখ। তিনি আজ বাস্তবের এক যুদ্ধ বিধ্বস্ত দেশের মুখ। এই বৈপরীত্যই তাকে ঘিরে তৈরি করেছে বিস্ময়, সহানুভূতি আবার তীব্র সমালোচনার এক জটিল মিশ্রণ। জেলেনস্কির রাজনীতিতে আসার গল্পটাই অস্বাভাবিক। তিনি পেশায় ছিলেন কৌতুক অভিনেতা, নির্মাতা এবং প্রযোজক। বিশেষ করে সার্ভেন্ট অব দ্য পিপল সিরিজে তিনি একজন সাধারণ স্কুল শিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে হঠাৎ প্রেসিডেন্ট হয়ে যান। বাস্তব জীবনে সেই কল্পনাই যেন সত্যি হয়ে যায়। 2019 সালে তিনি বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। মানুষের প্রত্যাশা ছিল তিনি পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে ভেঙে নতুন স্বচ্ছতা আনবেন এবং রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমাবেন। কিন্তু ইতিহাস অন্য পথে হাঁটে। 2022 সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণ তার নেতৃত্বকে একেবারে অন্য স্তরে নিয়ে যায়। যুদ্ধের শুরুতে জেলেনস্কি দেশ ছেড়ে পালিয়ে যাননি, বরং কিয়েভে থেকে ভিডিও বার্তায় জনগণকে সাহস জুগিয়েছেন। এই দৃশ্য তাকে বিশ্বজুড়ে এক প্রতিরোধের প্রতীক বানায়। অনেকের কাছে তিনি হয়ে ওঠেন এক যুদ্ধকালীন নায়ক। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই নায়কোচিত ইমেজে ফাটলও ধরেছে। দীর্ঘ যুদ্ধ, অর্থনৈতিক সংকট, প্রাণহানি এবং দুর্নীতির অভিযোগ সব মিলিয়ে ইউক্রেনের ভেতরেই তার জনপ্রিয়তা ওঠানামা করছে। কেউ কেউ মনে করেন তিনি বাস্তবতার চেয়ে আবেগ ও আন্তর্জাতিক সমর্থনের উপর বেশি নির্ভর করেছেন। এখানেই আসে সবচেয়ে বিতর্কিত প্রশ্নটি, এই যুদ্ধ কি এড়ানো যেত? সমালোচকদের একটি অংশের দাবি, জেলেনস্কি যদি রাশিয়ার সঙ্গে আগে থেকেই সমঝোতায় যেতেন, বিশেষ করে ন্যাটোর সদস্যপদ নিয়ে নমনীয় হতেন, তাহলে হয়তো সংঘাত এতটা বাড়ত না। আবার অন্য পক্ষ বলছে এই যুক্তি একপেশে, কারণ ভ্লাদিমির পুতিন বহুদিন ধরেই ইউক্রেনকে নিজের প্রভাব বলয়ের অংশ হিসেবে দেখেন এবং স্বাধীন ইউক্রেন রাষ্ট্রের ধারণাকেই চ্যালেঞ্জ করেন। ফলে যুদ্ধের দায় এককভাবে জেলেনস্কির উপর চাপানো বাস্তবসম্মত নয়। বরং বলা যায় জেলেনস্কি এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে যে কোনো সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ। তিনি যদি রাশিয়ার কাছে ভূখণ্ড ছেড়ে দেন, তাহলে দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হবে। আবার যুদ্ধ চালিয়ে গেলে প্রাণহানি ও ধ্বংস অব্যাহত থাকবে। এই দ্বৈত সংকটই তার নেতৃত্বকে কঠিন পরীক্ষায় ফেলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কও এই সমীকরণের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় থেকে ইউক্রেন প্রশ্নের চাপ ও সমর্থন দুটোই একসঙ্গে এসেছে। সাম্প্রতিক আলোচনায় ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার মতো শর্তের কথা উঠে আসায় বড় শক্তিগুলো নিজেদের কৌশলগত স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। জেলেনস্কি এখানে একদিকে সাহায্য চাইছেন, অন্যদিকে সেই সাহায্যের বিনিময়ে শর্ত মেনে নেয়ার চাপের মুখে পড়েছেন। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রশ্নটিও মূলত এই ভূ রাজনৈতিক বাস্তবতার অংশ। ইউক্রেন এখন সম্পূর্ণভাবে পশ্চিমা সামরিক ও অর্থনৈতিক সহায়তার উপর নির্ভরশীল। ফলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা তার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আদর্শগত নয়, বরং টিকে থাকার রাজনীতি। আন্তর্জাতিক রাজনীতিতে ছোট বা মাঝারি শক্তির দেশগুলোকে প্রায় এমন বাস্তবতার মুখোমুখি হতে হয়, যেখানে তাদের নীতির চেয়ে জোট রাজনীতি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইরান রাশিয়াকে ড্রোন, বিশেষ করে শাহেদ সিরিজ সরবরাহ করেছে, যা ইউক্রেনের শহর ও অবকাঠামোর ওপর হামলায় ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ইউক্রেনের দৃষ্টিতে ইরান নিরপেক্ষ নয়, বরং পরোক্ষভাবে শত্রুপক্ষকে সহায়তা করছে। এই বাস্তবতায় জেলেনস্কি স্বাভাবিকভাবেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং পশ্চিমা দেশগুলোর ইরান বিরোধী অবস্থানকে সমর্থন করেন। সহজভাবে বললে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র ও নিরাপত্তা দিচ্ছে, আর ইউক্রেন আন্তর্জাতিক ইস্যুগুলোতে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিপক্ষে যাচ্ছে না। এটি সরাসরি কোনো চুক্তি না হলেও আন্তর্জাতিক সম্পর্কের একটি সাধারণ বাস্তবতা। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা যখন দ্রুত ফল চান, তখন এই ধরনের সমন্বয় আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
তবে প্রশ্ন থেকে যায় যুদ্ধবন্ধে জেলেনস্কির ভূমিকা কি। তিনি একাধিকবার শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন, কিন্তু তার শর্ত হলো ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখা। অন্যদিকে পুতিন চাইছেন দখল করা অঞ্চলগুলোর স্বীকৃতি। এই দুই অবস্থানের মধ্যে ব্যবধান এতটাই গভীর যে সমঝোতা সহজ নয়। ফলে জেলেনস্কির ভূমিকা সীমিত হয়ে যায়। তিনি যুদ্ধ থামাতে চান, কিন্তু এমন কোনো চুক্তিতে যেতে চান না যা ভবিষ্যতে আরো বড় হুমকি তৈরি করবে। জেলেনস্কি নিজের কৌশলও এখানে কাজ করে। তিনি চেষ্টা করেন ইউক্রেন যুদ্ধকে একটি বৃহত্তর গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদ লড়াই হিসেবে তুলে ধরতে। এই বয়ানে রাশিয়া, ইরান এমন দেশগুলোকে একই ধরনের জোট বা ব্লকের অংশ হিসেবে দেখানো হয়। এতে পশ্চিমা বিশ্বের সমর্থন ধরে রাখা সহজ হয়। এখানে অবশ্য বড় ঝুঁকি আছে। ইউক্রেনের মূল যুদ্ধ যা রাশিয়ার সঙ্গে চলছে তা থেকে আন্তর্জাতিক মনোযোগ করা যেতে পারে, বিশেষ করে যদি মধ্যপ্রাচ্যে বড় সংঘাত শুরু হয়। তখন ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সব মিলিয়ে জেলেনস্কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে না, বরং তিনি এমন এক ভূ রাজনৈতিক বাস্তবতায় আছেন যেখানে তাকে তার প্রধান মিত্রদের পাশে থাকতে হচ্ছে। এটি আদর্শের চেয়ে বেশি বেঁচে থাকার কৌশল একটি যুদ্ধরত রাষ্ট্রের জন্য, যেটা প্রায় অনিবার্য। সব মিলিয়ে জেলেনস্কি না পুরোপুরি নায়ক, না পুরোপুরি ব্যর্থ নেতা। তিনি এমন এক সময়ের নেতা যখন প্রতিটি সিদ্ধান্তই ইতিহাসের ভার বহন করছে। তার ভুল আছে, সীমাবদ্ধতা আছে, কিন্তু একই সঙ্গে আছে এক অভূতপূর্ব চাপের মধ্যে নেতৃত্ব দেওয়ার বাস্তবতা। ইউক্রেনের মানুষের দুর্ভোগের জন্য তাকে এককভাবে দায়ী করা যেমন সরলীকরণ, তেমনি তাকে সম্পূর্ণ নির্দোষ ভাবাও বাস্তবতাকে অস্বীকার করা। শেষ পর্যন্ত জেলেনস্কির আসল পরিচয় হয়তো এটি। তিনি এক সংকটের নেতা, যিনি ইতিহাসে সবচেয়ে কঠিন দাবার বোর্ডে দাঁড়িয়ে প্রতিটি চাল দিচ্ছেন, যেখানে জয়ের সংজ্ঞাটাও এখনো স্পষ্ট নয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।